আচ্ছা, গতকাল আমরা একটা ভার্টিক্যাল প্লেট, নিচে একটা রোলার, ফ্রিকশনলেস রোলার, এটা দিয়ে আমরা স্টাডি করলাম। করে আমরা দেখলাম হাউ টু ক্যালকুলেট ফোর্স, হাউ টু ক্যালকুলেট এফিসিয়েন্সি। আচ্ছা, এখন ওখানে আমরা কিছু পাইলাম যেটা আমাদের কাজে লাগবে। আমরা দেখলাম যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম পাওয়ার কখন হয়। পাওয়ার এখানে পাওয়ার এই কোয়েশ্চেন থেকে দেখা যায় যে ভিভি জিরো হলে পাওয়ার জিরো, আবার যদি ভিভি বেড়ে 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 ভিএস এর সমান হয়ে যায় তখন পাওয়ার জিরো। তার মানে ভিভি জিরো এবং ম্যাক্সিমাম ভিএস এর মাঝে কোথাও ম্যাক্সিমাম আছে। তো ওইটা আমরা ডিফারেন্সিয়েট করে বের করলাম। ভিভি যখন ভিএস এর অর্ধেক হয় তখন পাওয়ার ম্যাক্সিমাম অর্ধেক, ভিএস বাই 2। সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার 1/4 ভিএস স্কয়ার টাইমস এম নট মাস ফ্লো রেট, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 50%। আচ্ছা, এখন আমরা একটা সিলিন্ড্রিক্যাল ব্লেড স্টাডি করব। এটা স্টাডি করলে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটু সময় লাগবে বুঝতে। এটা একটা ব্লেড। তোমাদেরকে এটা চিন্তা করো, জাস্ট একটু দেখে রাখো। এইটা একটা শ্যাফট, যে শ্যাফটটার কথা বললাম টারবাইন শ্যাফট। শ্যাফটের উপরে একটা ডিস্ক, ডিস্কের উপরে ব্লেড, এরকম অনেক ব্লেড থাকবে, একের অ্যারাউন্ড দ্য পেরিফেরি ডিস্ক ব্লেড থাকবে। তাহলে আমরা, এটা সিলিন্ড্রিক্যাল ব্লেড না, এটা একটা রিয়াল ব্লেডের মতোই, ইম্পালস ব্লেড। যাই হোক, এরকম একটা ব্লেডকে নিয়ে আমরা স্টাডি করতেছি। এটা হচ্ছে ব্লেডের ক্রস সেকশন, অর্থাৎ স্টিমটা এইভাবে পড়ে এইভাবে বেরিয়ে যায়। আমরা এরকম একটা ব্লেড, এটাকে আরো, এটা এরকম এরকম, হ্যাঁ এরকম, তাই না? আমরা এটাকে আরো এরকম করে স্টাডি করতেছি বুঝার জন্য। পরে আবার ওইখান থেকে সরে আসবো, আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তাহলে এটা মনে রাখবা, এটা হচ্ছে শ্যাফট। তাহলে শ্যাফটের, এটা হচ্ছে শ্যাফট এবং এক্সিস। এই বরাবর যদি কোনো ফোর্স থাকে, এই ফোর্সে দিয়ে কোনো কাজ হবে না। ফোর্সের যে কম্পোনেন্ট এই শ্যাফটের এক্সিস বরাবর থাকবে, সেই ফোর্স দিয়ে কোনো কাজ হবে না। যেটা হবে সেটা হচ্ছে তোমার থ্রাস্ট, এক্সিয়াল থ্রাস্ট, অর্থাৎ বিয়ারিং এর উপর লোড পড়বে। আর এই শ্যাফটের পারপেন্ডিকুলার যেটা, এই বরাবর যে ফোর্সটা থাকবে সেটা দিয়ে কাজ হবে, অর্থাৎ জিনিসটা ঘুরবে। এটা কি বোঝা গেল? শীতল, বোঝা গেছে? শীতল আর আরেকবার। আচ্ছা, আরেকবার বলেন স্যার। আচ্ছা, এই ফিগারটা একটু দেখো। এইটা একটা, মনে করো টারবাইন ব্লেডের ছবি, অর্থাৎ এটা হচ্ছে টারবাইন শ্যাফট। শ্যাফটের উপরে একটা গোল ডিস্ক, ডিস্কের উপরে ব্লেড, এবং এই ব্লেড ডিস্কের উপরে চারিপাশে থাকবে এবং অ্যারাউন্ড দ্য পেরিফেরি এরকম ব্লেড থাকবে। তাহলে শ্যাফটটা ঘুরবে কোন দিকে? এইভাবে 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 ঘুরবে। অর্থাৎ এই যে ব্লেডটা তুমি দেখতেছো, এই ব্লেডের এই বরাবর, এই যে ভিবি দেখতেছো, এই ভিবি বরাবর যে ফোর্সটা, সেই ফোর্সের জন্য ইউ উইল গেট, এই যে ইউ উইল গেট পাওয়ার, ইউ উইল গেট ওয়ার্ক। আর যদি এই ব্লেডের উপর স্টিম পড়তেছে, বেরোচ্ছে, এর কোনো কম্পোনেন্ট যদি এই বরাবর থাকে, শ্যাফট বরাবর, তাহলে তুমি কোনো ফোর্স পাবা না। যেটা পাবা সেটা হচ্ছে থ্রাস্ট পাবা শ্যাফটের উপর, অর্থাৎ এতে করে শ্যাফটটা নড়াচড়া করবে, কোনো কাজ পাবা। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে শ্যাফটের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ডিরেকশন, সেই ডিরেকশনে আমরা ইউজফুল পাওয়ার পাবো। আর শ্যাফটের প্যারালাল ডিরেকশনে যদি কিছু পাই,
সেটা কোনো ইউজফুলনেস নাই, সেটা উইল ক্রিয়েট প্রবলেম। শীতল, বুঝা গেল? জি স্যার। ওকে, এই যে একটা ব্লেড দেখাইলাম, ব্লেডের ক্রস সেকশন। তাহলে ব্লেডের ক্রস সেকশন যদি হয় এটা, এখানে দেখো এই যে ব্লেডের ক্রস সেকশন এই বরাবর হচ্ছে আমার এক্সিস। সুতরাং আমরা এই যে ব্লেড দেখাচ্ছি, এই ব্লেডের এইটা হচ্ছে এক্সিস। তাহলে এই বরাবর যদি কোনো ফোর্স থাকে, সেই ফোর্স দিয়ে কোনো কাজ হবে না। কাজ করতে গেলে তোমাকে এই এক্সিসের পারপেন্ডিকুলার ফোর্স থাকতে হবে, চেঞ্জ অফ মোমেন্টাম থাকতে হবে এই বরাবর, এটা যেন মনে থাকে। তাহলে এই বরাবর হইলে কোনো কাজ নাই, এক্সিয়াল থ্রাস্ট হবে, এই বরাবর হইলে কাজ হবে। ওকে, তাহলে আচ্ছা এই পরে আসবে। এই দেখো, এই যে একটা ব্লেড, এই যে ব্লেড, এই যে ব্লেড, ব্লেডগুলো এখানে লাগানো, এর নিচে তোমার ডায়াফ্রাম ডিস্ক থাকবে। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ ব্লেড, এইদিকে তোমার ডিস্ক ডায়াফ্রাম। আচ্ছা এই আর একটু পরে। তাহলে এই দেখো, এইখানে তোমার ব্লেডগুলো, ডিস্ক, নোজেল, নোজেল কিন্তু বেশি দরকার নেই, একেবারে অতগুলো দরকার নেই। এখানে 4টা নোজেল না, নোজেল একেবারে প্রতিটা ব্লেডের উপর নোজেল হবে তা না। তাহলে আমরা সিলিন্ড্রিক্যাল ব্লেড, এই দেখো শ্যাফট, হিউজ শ্যাফট। এই ছবিটা আমাদের দেশের একটা ছবি, এটা শিকল বাহার, সম্ভবত শিকল বাহার ছবি, বহু আগের থেকে এটা কালেক্ট ছিলাম, শিক্ষক দিয়েছিল। এগুলি শ্যাফট। তাহলে এই যে ব্লেডগুলো, এগুলো সব রোটেটিং মুভিং ব্লেড। এর মাঝে এই গ্যাপগুলোতে ঢুকে যাবে কেসিং সহ, গ্যাপগুলোতে ফিক্স ব্লেড ঢুকে যাবে। স্টেজিং, এখানে স্টেজিং আছে, এখানে অনেক দেখো, এই দেখো, এই যে তোমার শ্যাফট, শ্যাফট তাই না, এইটা এই শ্যাফটের সঙ্গে যেটা লাগানো থাকবে এগুলি হচ্ছে মুভিং ব্লেড। এইটা মুভিং ব্লেড, মুভিং ব্লেড। এর মাঝখানে ফিক্স ব্লেড, এই যে ফিক্স ব্লেড কেসিং এর সঙ্গে লাগানো, ফিক্স ব্লেড কেসিং এর সঙ্গে লাগানো, ফিক্স ব্লেড কেসিং এর সঙ্গে লাগানো, ঠিক আছে? আচ্ছা, স্টেজিং, স্টেজিং আমরা আসবো, একটা স্টেজে হয় না। আচ্ছা, তাহলে আমরা এবার স্টাডি করব সিলিন্ড্রিক্যাল ব্লেড। ভালো করে সেকেন্ড ইয়ারে পড়ে আসছো, মেকানিক্স, ভেক্টর। এটা একটা সিলিন্ড্রিক্যাল ব্লেড, একেবারে ব্যাকা করে ব্লেডটাকে এই অংশটা এই বরাবর আনা হয়েছে, এই অংশটা এই বরাবর আনা হয়েছে। সমস্যা আছে, এটা পরে বলবো। তাহলে এখন এইটা হচ্ছে আমার প্লাস এক্স ডিরেকশন। যখন তোমরা সবাই খাতায় আঁকা, ওইটা খাতা কলম নিয়ে এটা এটাকে টাকায় ফেলো। খাতা কলম আছে সামনে? আফজলুল, সবাই খাতা কলম বের করো। জি স্যার। হ্যাঁ, এই ফিগারটা আঁকো। স্যার ফিগারটা চলে গেছে স্যার। আঁকো। আচ্ছা, এইটা হচ্ছে প্লাস এক্স ডিরেকশন, এই দিকে হচ্ছে মাইনাস এক্স ডিরেকশন। এইটা হচ্ছে ভিভি, ভিভি হচ্ছে ব্লেডের ভেলোসিটি, প্লাস এক্স ডিরেকশন অ্যাকচুয়াল ভেলোসিটি। ভিভি হচ্ছে ব্লেডের অ্যাকচুয়াল ভেলোসিটি প্লাস এক্স ডিরেকশন। ভিএচ হচ্ছে স্টিমের অ্যাকচুয়াল ভেলোসিটি, ইনলেট স্টিমের অ্যাকচুয়াল ভেলোসিটি প্লাস এক্স ডিরেকশন, এটা প্লাস এক্স ডিরেকশন। আচ্ছা, এখন আমরা এই যে ব্লেডটা, এই ব্লেডের সারফেস আমরা ধরবো এখানে কোনো ফ্রিকশন নাই, কোনো ফ্রিকশন নাই, স্টিমটা পড়বে, স্টিমের কোনো রকম এক্সপ্যানশন কন্ট্রাকশন কিছু হবে না, প্রেশার কম বাড়া কিছু হবে না, কিচ্ছু হবে না। তাহলে স্টিমটা এইখানে পড়বে,
পড়ার পরে ফ্রিকশনলেস মুভ করে স্টিমটা বের হয়ে যায়। আচ্ছা, এখন এটা হচ্ছে ভিএস হচ্ছে স্টিমের অ্যাকচুয়াল ভেলোসিটি, অর্থাৎ তুমি এই ব্লেড থেকে সরে যে কোনো জায়গা থেকে দেখলে এটা দেখবা। এখন আমি যদি ব্লেডের উপর বসি, তোমরা যদি ব্লেডের উপর বসো তাহলে স্টিমের যে ভেলোসিটি দেখবা তাহলে সেটা দেখবা রিলেটিভ ভেলোসিটি। তুমি যদি ব্লেডের উপর বসো তাহলে ব্লেডের ভেলোসিটি কত দেখবা? ভিএস মাইনাস ভিভি। ব্লেডের ভেলোসিটি কত দেখবো স্যার? আমি ব্লেডের উপর ব্লেড বসলে স্যার জিরো। জিরো, ভেরি গুড। ব্লেডের তো জিরো দেখবো স্যার, ওটা তো হ্যাঁ, সঠিক কথা আমি জানি। ব্লেডের উপর যদি আমি বসি তাহলে আমি দেখবো ব্লেডের ভেলোসিটি জিরো। আমি যদি ব্লেডের উপর বসি তাহলে আমি স্টিমের ইনলেট ভেলোসিটি, এন্টারিং ভেলোসিটি কত পাবো? এই ডিরেকশন প্লাস এক্স ডিরেকশন কত পাবো? এন্টারিং বিএস স্যার, আমি স্টিমের রিলেটিভ এন্টারিং ভেলোসিটি বের করতে চাই প্লাস এক্স ডিরেকশন, দ্যাট ইজ রিলেটিভ বলতে বোঝায় আমি ব্লেডের উপর বসা এই স্টিমের এন্টারিং ভেলোসিটি কত পাবো, কত দেখবো? ভিএস মাইনাস ভিভি। ভেরি গুড। তাহলে আমি এইখানে বসা লেখো স্টিম এন্টারিং ভেলোসিটি হচ্ছে ভিএস মাইনাস ভিভি প্লাস এক্স ডিরেকশন। এদিকে স্যার ফ্লো হওয়ার কারণে তো আমি রিলেটিভ ভেলোসিটিটা কম পাবো, তো দ্যাটস ওয়াই মাইনাস। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য স্টিমের রিলেটিভ এন্টারিং ভেলোসিটি কিংবা জেট ভেলোসিটি প্লাস এক্স ডিরেকশনে ভিএস মাইনাস ভিভি। আচ্ছা, এখন তাহলে স্টিমের রিলেটিভ এন্টারিং ভেলোসিটি পেয়ে গেলাম। এখন আমি এই যে স্টিমটা ঢুকলো ভিএস মাইনাস ভিভিতে রিলেটিভ, আমি এখানে বসে দেখতেছি, আমি এখানে বসে দেখবো এই স্টিমটা ওই একই ভেলোসিটিতে এই দিকে বেড়ে যাবে। এটা কি বোঝা গেল? বুঝছি। আমি এখানে বসে দেখলাম স্টিম ঢুকতেছে ভিএস মাইনাস ভিভিতে, আমি এখন এখানে বসে দেখবো স্টিমটা বেরোয় যাবে ভিএস মাইনাস ভিভিতে এই ডিরেকশন। এখন তাই লেখো রিলেটিভ এক্সিট জেট ভেলোসিটি হচ্ছে ভিএস মাইনাস ভিভি মাইনাস এক্স ডিরেকশন। স্যার এই যে। অ্যাকচুয়ালি তো হয় না এটা, না? অ্যাকচুয়ালি তো বলতেছি স্যার না, এখানে যদি actually- স্যার এখানে যদি কোনো ফ্রিকশনই যদি না থাকে তাহলে হ্যাঁ। হচ্ছে বলা যায় না যে ব্লেডের উপরে যেই এন্টারিং ভেলোসিটি যেটা আছে এক্সিট ভেলোসিটিটা ওইটাই হবে, ভিএসটাই হবে। কেমনে কেমনে এটা তো মুভ করতেছে। স্যার ফ্রিকশন তো নাই স্যার। এটা যদি মুভ না করতো, আরে এটা তো মুভ করতেছে, তুমি ভিএস এ পড়তেছে, এটা তো মুভ করতেছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কেমনে হবে? হ্যাঁ স্যার তাহলে স্যার এটা যদি মুভ না করতো তাইলে ভিএস এ বেড়ে যেত, এটা তো মুভ করতেছে, তাই তো হইলো না। বোঝা গেছে? জি স্যার। এটা যদি মুভ না করতো তাহলে ভিএস এ পড়তো, ভিএস এ বেড়ে যেত, কিন্তু যেহেতু মুভ করতেছে ভিএস এ অ্যাকচুয়ালি পড়বে, ভিএস এ অ্যাকচুয়ালি বেরোবে না। তাহলে অ্যাকচুয়ালি বেরোচ্ছে, অ্যাকচুয়ালি না রিলেটিভলি বেরোচ্ছে ভিএস মাইনাস ভিভি মাইনাস এক্স ডিরেকশন, সেম জিনিস, খালি ডিরেকশন চেঞ্জ হবে। এখন আমি বলবো এই ডিরেকশনে প্লাস এক্স ডিরেকশনে রিলেটিভলি কত বেরোচ্ছে, জাস্ট এটাকে উল্টায় দাও, ভিএস মাইনাস ভিভি কে লেখো ভিভি মাইনাস ভিএস। তাহলে আমি এখানে বৈশা দেখবো স্টিমটা বেরোচ্ছে ভিভি মাইনাস ভিএস এ এই ডিরেকশন। এখন আমি জানতে চাই আসলে স্টিমটা কত ভেলোসিটি বেরোচ্ছে অ্যাকচুয়ালি। আমি এখন এখান থেকে সরে আসলাম, এখান থেকে যদি সরে আসি এই ডিরেকশনে তাহলে আমার এটা যোগ করতে হবে, এই ভিভি মাইনাস ভি এর সঙ্গে আমি এটা যোগ করে দেব। তাহলে আমি এখান থেকে সরে আসলাম, আমি ভেলোসিটি এই ডিরেকশনে রিলেটিভ বের করছি, এখন এই ডিরেকশনে অ্যাকচুয়াল বের করবো, তাহলে এই ডিরেকশনে যে অ্যাকচুয়াল ভেলোসিটি এটা আমি যোগ করে দেব। এটা হচ্ছে স্টিমের অ্যাকচুয়াল জেট ভেলোসিটি এক্সিটে। স্যার ফ্রিকশন তারপর হচ্ছে ফ্রিকশনের যে বিষয়টা স্যার, এটা কি হ্যাঁ। শুধু ব্লেডে নাই না হচ্ছে পুরো এয়ার এর মধ্যে কোনো ফ্রিকশন নাই?
না এয়ার ব্লেডের মধ্যে কোনো ফ্রিকশন নাই এয়ার বলে তো এখানে তো এয়ার বলে কোনো কিছুকে বলাই হয় না, এখানে এয়ার বলে কিছু আমরা বলিনি। স্যার এখানে ব্লেডের সারফেসের উপরে কোনো ফ্রিকশন নাই এরকম কিছু বোঝাইছে? মাইনাস কন্টাক্ট এই- ফ্রিকশন নাই বলেন। এখানে এই জায়গা থেকে এই জায়গায় কোনো ফ্রিকশন নাই, এবং এই জায়গা থেকে এই জায়গার মুভমেন্টের সময় কোনো এক্সপ্যানশন হবে না, কোনো প্রেশার ড্রপ হবে না, প্রেশার রাইজ হবে না, কোনো কিছু করবে না, নাথিং উইল হ্যাপেন, ফ্রিকশনলেস মুভমেন্ট এই জায়গাটা আইডিয়ালি। সুতরাং এগুলি সব বাদ দিয়ে কথা বলা হচ্ছে, কোনো লস টস কিছু নাই। তাহলে অ্যাবসোলিউট জেট ভেলোসিটি এক্সিটে, এইটা আমি বুঝছি কিনা আগে বলো। না বুঝলে বলো, কে বুঝে নাই? ইমতিয়াজ বুঝছো? 43। স্যার এখানে অ্যাবসলিউট যে এক্সিট জেট ভেলোসিটি এটা এখানে স্যার চেঞ্জ হচ্ছে কেন, মানে এন্টারিং থেকে চেঞ্জ মানে চেঞ্জ হচ্ছে কেন? না। এটা তো মুভ করতেছে, এটা মুভ করতেছে না। তুমি ভিএস এ ঢুকাইলা, ঢুকে একটা একটা মুভিং জিনিসের উপর ফেলাইলা, ফেলা যখন বের হবে তাহলে কি এই ভেলোসিটি বের হবে? এটা মুভ করতেছে। জি স্যার। এটা যদি মুভ না করতো, তারপরে যদি এই কন্ডিশনগুলো থাকতো, তাহলে তুমি দেখতে ভিএসএ ঢুকতেছে, ভিএসএ বেরোচ্ছে। এটা যদি জিরো হইতো, অবশ্যই ভিএসএ ঢুকা ভিএসএ বেরোতো, যদি এই কন্ডিশনগুলো থাকতো। এখন যদি এটা মুভ করতেছে, তাহলে দিলে কমে গেল, কমে বাড়া পরে গেল। জি স্যার। বোঝা গেছে? তাহলে আমার অ্যাবসলিউট, তাহলে অ্যাবসলিউট এন্টারিং হচ্ছে ভিএস এই ডিরেকশনে, অ্যাবসলিউট এক্সিট হচ্ছে 2VV মাইনাস ভিএস এক্স ডিরেকশন, একই জিনিস, একই ডিরেকশন। তো এই দুটোই পেয়ে গেলাম। তাহলে আমি দেখব স্টিম, আমি এখানে বৈশা দেখব স্টিম ঢুকতেছে ভিএস এ, স্টিম বেরোচ্ছে 2VV মাইনাস ভিএস, শেষ। তাহলে আমার চেঞ্জ অফ মোমেন্টাম এম ডট এন্টারিং ভিএস এক্সিট ভিভি মাইনাস ভিএস, সব এক্স ডিরেকশন প্লাস এক্স। তাহলে আমি ফোর্স পাইলাম কত? 2m ডট ভিএস মাইনাস ভিভি। পাওয়ার পাইলাম কত? ভিভি দিয়ে গুণ দিলাম, ভিভি যদি জিরো হয় পাওয়ার জিরো। আচ্ছা, এফিসিয়েন্সি কত? আচ্ছা, পাওয়ার আগের মতো, ভিভি যদি জিরো হয় নো পাওয়ার, ভিভি যদি ভিএস হয় নো পাওয়ার। তাহলে অপটিমাম কি? ভিএস বাই 2। ম্যাক্সিমাম ওয়ার্ক কি? এটা যদি বসাই দিই আর কি, ভিপির মানটা যদি বসাই দিই 1/4 ওইটা আগেরটা 4 ছিল, সরি আগেরটা 4 1/4, এটা হচ্ছে হাফ। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পাইতে পারো হাফ কাইনেটিক এনার্জি, হাফ না সরি ফুল কাইনেটিক এনার্জি। ম্যাক্সিমাম ব্লেড এফিসিয়েন্সি 100 ভাগ 100%। বোঝাই যাচ্ছে এখানে কোনো গাপলি আছে? স্যার এফিসিয়েন্সি 100% স্যার, এই কথাটা মানে কি দাঁড়াইলো সিগনিফিকেন্ট? তুমি যদি এরকম ব্লেড বানাও, এরকম ব্লেড বানায় যদি স্টিম টারবাইনে ঢুকাইতে পারো, যদি এরকম কন্ডিশন তৈরি করতে পারো, ইউ উইল গেট 100% এফিসিয়েন্সি। কিন্তু 100% যখনই আসলো, তার মানে বুঝলে এটা একেবারে ভেরি মাচ আইডিয়াল, জি স্যার, ফ্রিকশন ছাড়া তো সম্ভব না। সম্ভব না। আচ্ছা, এখন এটা একটা ব্লেড, এই ব্লেডের পরে আরেকটা ব্লেড আছে, অনেক ব্লেড, এটা একটা ডিস্ক, এরকম একটা একটা করে অনেক ব্লেড, তো এইটা একটা ব্লেড। তাহলে এই ব্লেডের উপর যে স্টিমটা পড়বে, এটা কিভাবে পড়বে? এটা কোত্থেকে আসবে স্টিমটা? বয়লার থেকে আসবে। নোজল থেকে আসবে, ভেরি গুড। হ্যাঁ, নোজল থেকে আসবে। এখন নোজলের তো একটা ডাইমেনশন আছে, নোজলের একটা সাইজ আছে, ডাইমেনশন আছে, এটা তো জিরো ডাইমেনশনে কিছু। তাহলে নোজলটা তুমি যে ডাইমেনশন হয়, তাহলে তোমাকে এখানে ভিতরে বসাইতে হবে। তুমি তো নোজল যদি জিরো ডাইমেনশন হইতো, তুমি এখানে বসাই দিতে, এটা একটা ডাইমেনশন আছে, তো এটা একটা জায়গা নিবে। জায়গা যদি সে নেয়, তাকে যদি তুমি এখানে বসাও, তাহলে এই ব্লেডটা তো ঘুরতেছে, এই ব্লেডটা ঘুরে নিচে যাবে, আরেকটা ব্লেড আসবে, তাহলে তো
নোজেল থেকে কখনো স্টিম এটার উপর করতে পারবে না। এই যে, তুমি এখানে একটা নোজেল বসাবো না, তাহলে এখানে যদি নোজেলটা বসাও, তাহলে এই নোজেল এখানে, এই নোজেল তো ফিক্স, নোজেল কেমনে বসাবো? এইভাবে বসাইতে হবে, এইভাবে বসাইতে হবে। বসাইলা, বসায়া এই নোজেল এটা যখন উপরে এইদিকে নিচে নামবে, আরেকটা ব্লেড আসবে, হবে না। নজলটা যদি আমি স্যার মাঝামাঝি বসাই তাহলে মাঝামাঝি বসায় তোমার তো স্টিমটাকে বের করতে হবে। তুমি যদি এইখানে বসাও, তারপর স্টিমটা কোথায় যাবে? স্টিম বের করতে হবে না? মানে স্যার ফরওয়ার্ডে বসালে তো স্যার সার্ভিস কোটা কমে স্যার, এই যে না, এইখানে কেমনে বসাবা তুমি বলো না, এইখানে তুমি কেমনে বসাবা নোজেলটা? এখানে কেমনে বসাতে? তাহলে এইভাবে বসাতে হবে। হবে? তুমি কি কখনো এই সার্ফেসের উপর বসাতে পারবা? এইভাবে বসাতে পারবা? নোজেল একটা ডাইমেনশন আছে না? তুমি কেমনে বসাবে বলো? এখানে একটা প্লেট, আরেকটা প্লেট, আরেকটা প্লেট, নোজেল তো এইভাবে কেমনে বসাবো? তুমি চিন্তা করে দেখো, একটা সার্কুলার ডিস্কের উপর এরকম ব্লেড, নোজেলটা তুমি কেমনে বসাবা? এরকম ওরকম সিলিন্ড্রিক্যাল ব্লেড কেমনে বসাবা যাতে করে স্টিমটা নোজেল ব্লেডের উপর পড়ে? কোন উপায় আছে কি? চিন্তা করে দেখো, কোনো উপায়ে তুমি ফেলতে পারবা কিনা? ওইটা ব্লেড তো এরকম না, কমে যেত তাহলে তো এফিসিয়েন্সি বাড়তেছে। হ্যাঁ? এটা পসিবল না স্যার, ফিজিবল না প্র্যাকটিক্যাল। এফিসিয়েন্সি কি বললা? যদি এটা এরকম ভাবে বসানো যাইতো স্যার, তাহলে তো স্যার ফিজিক্যালি স্যার তাহলে আমি এফিসিয়েন্সি এফিসিয়েন্সি, হ্যাঁ, কিন্তু আমি তো বসাতেই পারতেছি না, আমি নোজেলই বসাইতে পারতেছি না। কারণ নোজেল আমি কোথায় বসাবো? নোজেল বসাইয়া কেমনে আমি ফেলাবো? কোথায় নোজেলটা বসাবো? স্টেশনারি কেসিং এর সঙ্গে বসাই আমি কোথায় বসাবো যাতে করে আমার স্টিমটা এখানে পড়বে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কেমন হবে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি কার সঙ্গে? স্যার কেসিং এর সাথে 45 ডিগ্রি কার সঙ্গে? কেসিং এর সঙ্গে। এইভাবে এইভাবে এভাবে করলে তো হবে না। হ্যাঁ, এভাবে করলে হবে না, কারণ এটা তো এই বরাবর, তোমাকে নোজেলটা এই বরাবর রাখতে হবে। তোমার নোজেলটা রাখতে হবে এই বরাবর, কারণ ব্লেডটা তো এরকম এই বরাবর, তো সিলিন্ড্রিক্যাল ব্লেড একেবারে এই এন্ট্রেন্স এবং এক্সিট অ্যাঙ্গেলটা এক্সির সঙ্গে প্যারালাল। তোমাকে নোজেলটা এইভাবে রাখতে হবে, যেভাবে রাখলে রাখা সম্ভব না। রাখতে গেলে কি করতে হবে? এই নোজেলটাকে এখান থেকে বের করতে হবে, এর উপরে নোজেল রাখা যাবে না, এখান থেকে বের করতে হবে। বের করলে তো আবার এদিকে চলে যাবে, তখন বের করে এরকম একটা অ্যাঙ্গেল দিতে হবে। বুঝা গেল? যদি অ্যাঙ্গেল দেই তাহলে আবার ব্লেডটা রাখা যাবে, ব্লেডেরও একটা অ্যাঙ্গেল দিতে হবে। স্যার ব্লেডের মাঝখানে নোজল বসাইলে ব্লেড তো ঘুরবেই না। নোজেলের মাঝখানে যদি ব্লেড বসাও, এইটা তোমার উপর থেকে ফেলতে হবে, ফেললে পার্পেন্ডিকুলারলি পড়বে না, আর এইভাবে তো হবে না। তোমাকে বের করে নদীতে এমনভাবে বসাইতে হবে যেন স্টিমটা পয়টা বের হইতে পারে। কারণ তোমাদেরকে তো এটা তো একটা স্টেজিং বললাম, অনেকগুলো স্টেজিং থাকে, একটা জায়গায় স্টিম পরে আরেকটা জায়গায় ঢুকতে হবে। সুতরাং নোজেলের উপর শুধু ফেলালেই তো হবে না, নোজেল সরি ব্লেড উপর এখান থেকে বের করতে হবে। তাহলে আমি যদি এটার উপর এরকম আমার একটা ব্লেড এইখানে নোজেলটা বসাই, হবে না, নোজেলটাকে আমার এইখানে নিতে হবে, নিয়ে এরকম করতে হবে। এরকম করলে পরে ব্লেডটা আমি এরকম করব। বোঝা গেল? এরকম করে অনেক ব্লেড থাকে, একটা যাবে আরেকটা ব্লেড আসবে, এরকম আসবে, এরকম অনেক ব্লেড। ঠিক আছে? তাহলে 100% এফিসিয়েন্সি যে বলতেছি, এরকম সিলিন্ড্রিক্যাল ব্লেড, এইরকম ব্লেড আসলে তুমি বসাই দিতে পারবা, কারণ নোজেলের ডাইমেনশন আছে। Nozzle has physical dimension. It is impossible to have the jet impinging on the blades in their direction of motion but at a shallow angle. তাহলে আমাকে কি করতে হবে?
নোজলটা এইভাবে না কইরা নোজলটাকে আমি একটু শ্যালো অ্যাঙ্গেল দিয়ে দেবো। নোজল যখন শ্যালো অ্যাঙ্গেল দিয়ে দেবো, আমার ব্লেডের এন্ট্রেন্স যদি এরকম থাকে হবে না, এখানে একটা ইম্পালস হবে, আমরা একদম ফ্রিকশনলেস মুভমেন্ট, আমরা তখন ব্লেডের এক্সিটটাকে আমরা এরকম করে দিলাম, সুন্দর করে একটা শকলেস এন্ট্রি হয়ে যাবে। শকলেস এন্ট্রি হয়ে স্টিমটা এরকম হয়ে স্টিমটা বেড়ে যাবে। The blade entrance angle also cannot be zero from horizontal because it should correspond nearly to the relative fluid direction. এবং এই ব্লেডের ডাইরেকশনটা এমন হবে, ব্লেডটা মুভ করতেছে, নোজল তো মুভ করবে না, নোজল ফিক্স থাকবে। নোজল থেকে যখন স্টিমটা বেরোবে, ব্লেডে যখন পড়বে রিলেটিভলি যেন শকলেস, মানে একদম সুন্দর করে অ্যাঙ্গেল হিসেবে ঢুকে। ওই জন্য ব্লেডের এই অ্যাঙ্গেলটাও আমার নজলের সঙ্গে ম্যাচ করে, হুবহু নজলের সমান না, নজলের সঙ্গে ম্যাচ করে নজল এই অ্যাঙ্গেলটাকে আমি এইখানে দিয়ে দেবো এই বরাবর, এইটাকে আমি এই বরাবর দিই। আবার একই জিনিস এইভাবে যদি রাখি, তাহলে এই স্টিমটা কোথায় পড়বে? এই স্টিমটা এর পরের যে ব্লেডটা তার উপর যে পড়বে, বুঝা যাচ্ছে? এইভাবে যদি আমি অ্যাঙ্গেলটা রাখি, তাহলে এই স্টিমটা বের হয়ে এর পরে যে আরেকটা ব্লেড আছে তার উপরে যে পড়বে, এ তো কাজ হলো না, ক্ষতি হয়ে গেল, ওই সে ওকে আবার ওর উপর উল্টো ফোর্স দিল। সুতরাং এইটাও একটু ব্যাখ্যা করে এইভাবে অ্যাঙ্গেল দিই, তাহলে ব্লেডটা হয়ে গেল আলটিমেটলি এই। আবির সাহা, জি স্যার, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এই যে থিটা দেখতেছো না, এইটা হচ্ছে নোজেল অ্যাঙ্গেল। এই নোজেল অ্যাঙ্গেলটা এমনভাবে ফিট করা হয় যেন VR1 কি স্টিম যেটা ঢুকতেছে তার রিলেটিভ ভেলোসিটি। তো এই অ্যাঙ্গেলটা ফাই যেন এটার সঙ্গে, এই ফাইটা কিন্তু একেবারে এই বরাবর, এটা হচ্ছে ব্লেড এন্ট্রেন্স অ্যাঙ্গেল, এটা হচ্ছে নোজেল অ্যাঙ্গেল। নোজেল আমি এভাবে রাখলাম, কিন্তু স্টিমটা পড়বে এই অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এন্ট্রেন্স অ্যাঙ্গেল। তাহলে আমি এইখানে একদম সুন্দর করে এই ভাবে স্টিমটা পড়বে, পরে বেড়ে যাবে। এইটা হচ্ছে আমার। স্যার অ্যাঙ্গেলটা আরেকবার একটু বুঝাবেন? আমরা যদি মনে করো এই ব্লেডটা যদি মুভ না করতো, তাহলে আমি নোজলটা থিটা হইতো, এই থিটাটা এইটাই হইতো, এইটাই থিটা হইতো, এইটাই থিটা হইতো। এখন যেহেতু ব্লেডটা মুভ করতেছে, থিটা হচ্ছে নোজল অ্যাঙ্গেল, আমি নোজলটা এমনভাবে সিলেক্ট করলাম অ্যাঙ্গেলটা যাতে করে এই স্টিমটা যখন পড়বে, এটা হচ্ছে VR রিলেটিভ, এটা হচ্ছে VS অ্যাবসলিউট অ্যাকচুয়াল ভেলোসিটি, যেন এইটা একদম এখানে এই বরাবর পড়ে। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ব্লেড এন্ট্রেন্স অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে নোজেল অ্যাঙ্গেল। তাহলে নোজেল অ্যাঙ্গেল আর এটা তো ডিফারেন্ট হয়েছে। তো কি হয়েছে, স্টিমটা নোজেল থেকে এই অ্যাঙ্গেলে বেরোচ্ছে, কিন্তু ব্লেডের মুভমেন্টের জন্য তুমি যদি এইখানে বসে দেখো, তুমি দেখবা স্টিমটা এইভাবে করতেছে, কারণ এটা হচ্ছে ব্লেডের ভেলোসিটি। বোঝা গেল? কে বলবো? যদি ভিবিটা 0 হইতো, তাহলে তো এই দুটো লাইন মিলে যেত, তাহলে এইটা সেম হচ্ছে। যেহেতু ভিবি আছে, তাহলে আমি নোজল থেকে এই অ্যাঙ্গেলে ফেলবো, কিন্তু ব্লেডে পড়বে এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে ব্লেড এন্ট্রেন্স অ্যাঙ্গেল। ব্লেড এন্ট্রেন্স অ্যাঙ্গেল, ব্লেড এক্সিট অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার স্টিম এক্সিট অ্যাঙ্গেল। স্টিম এই অ্যাঙ্গেলটা এখানে আমরা দেখাইছি এভাবে 90 ডিগ্রি ইজ গুড। মনে মনে লেস দেন 90 ডিগ্রি চিন্তা করবা, হিসাবের সুবিধার জন্য অঙ্ক করে যা আসে। তাহলে এই ফিগারটা কি আমি বুঝলাম কিনা? স্টিম, আমি নোজল থেকে স্টিম অ্যাকচুয়ালি এই ভেলোসিটিতে বেরোচ্ছে, নোজলের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই ব্লেডটা ভিবিতে, এইটা হচ্ছে আমার ডিরেকশন, প্লাস এক্স ডিরেকশন যাই বলো, এই ডিরেকশন। তাহলে আমার ভিবিতে মুভ করতেছে, স্টিমের রিলেটিভ ভেলোসিটি, এন্ট্রেন্স রিলেটিভ ভেলোসিটি VR1, ফাই হচ্ছে ব্লেডের এন্ট্রেন্স অ্যাঙ্গেল।
স্টিম যখন বেরোচ্ছে, স্টিমটা VS2 তে বেরোচ্ছে অ্যাকচুয়ালি। অর্থাৎ আমি যদি এখান থেকে বসে দেখি, আমি দেখবো স্টিমটা এই 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 ভেলোসিটিতে এই অ্যাঙ্গেল দিয়ে বেরোচ্ছে। আমি যদি এখানে বসে দেখি, আমি দেখবো স্টিমটা বেরোবে এইভাবে। আচ্ছা, তা আমি এখানে বসে দেখবো স্টিমটা একদম এইভাবে ঢুকবে, ঢুইকা এইভাবে বেরোবে। এইটা হচ্ছে আমার ব্লেডের এক্সিট অ্যাঙ্গেল, এটা হচ্ছে ব্লেডের এন্ট্রেন্স অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্টিমের এন্ট্রেন্স এক্সিট অ্যাঙ্গেল, এটা হচ্ছে নোজেল অ্যাঙ্গেল। আর ভিবি হচ্ছে আমার ব্লেড ভেলোসিটি এই ডিরেকশন। VS1 স্টিম অ্যাবসলিউট ভেলোসিটি এন্ট্রেন্স, স্টিম অ্যাবসলিউট ভেলোসিটি এক্সিট, স্টিম রিলেটিভ ভেলোসিটি এন্ট্রেন্স, স্টিম এক্সিট ভেলোসিটি রিলেটিভ। স্যার আমার কোশ্চেন আছে স্যার, এই বলো। আমরা যদি ব্লেডের উপর বসি স্যার, ব্লেডের বসে যদি দেখি, তাহলে স্যার হচ্ছে আমরা দেখবো হচ্ছে স্যার অ্যাকচুয়াল হচ্ছে স্যার নজলের অ্যাঙ্গেল স্যার VS স্যার, নজল অ্যাঙ্গেল স্যার, এন্ট্রেন্স স্যার, এন্ট্রেন্স। জি স্যার, নোজেল থিটা স্যার। অ্যাঙ্গেল থিটা, জি নোজেল স্যার, অ্যাঙ্গেল থিটা। থিটা। কিন্তু তুমি যখন এখানে বসে দেখবা, তখন দেখবা যে স্টিমটা VS1 না, VR1 এ স্যার। ঢুকতেছে। এখন যদি স্যার এই সেম জিনিসটা স্যার আমি যদি বাইরে থেকে দেখি, বাইরে ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখি স্যার, হ্যাঁ, তাহলে স্যার কি দেখবো স্যার? তাহলে তুমি দেখবা স্টিম VS1 এ পড়তেছে। তাহলে তো স্যার দেখবো না স্যার ব্লেডের উপর পড়তেছে। তাহলে কি দেখবে না? স্যার ব্লেডের উপর একেবারে যেখানে আগে দেখতাম ওইখানে তো দেখতেছি না আমরা জিনিসটা। না না, এখানে তো তুমি দেখবা VS1, তুমি তখন পাবা VS1, তুমি এইখানে বসে দেখবা VR1। জি স্যার। বুঝে গেল? এটা তো ভেক্টর, তাই না? অ্যাকচুয়ালি স্টিমটা VS1 এ পড়তেছে। তুমি যদি এখানে স্টিম ভেলোসিটি মাপো, তুমি পাবো VS1। তুমি যদি এখানে বসে স্টিম ভেলোসিটি মাপো, তুমি পাবো VR1। স্যার বাইরে থেকে তো আমরা দুইটাই দেখবো, দেখবো যে স্টিমটা BS1 এ আসতেছে আর না ব্লেডটা না না, বি বাইরে ভেলোসিটিতে না, বাইরে থেকে তুমি কেমনে VR1 দেখবে? হাউ কম? না না, BS1 এর কথা বলতেছি, বাইরে থেকে দেখবো BS1 স্ট্রিমটা আসতেছে আর হ্যাঁ। ব্লেডটা হচ্ছে BB ভেলোসিটিতে মুভ করতেছে। হ্যাঁ, দুইটা হ্যাঁ। মিললে হচ্ছে আমার, যদি আমি উপরে বসে তাহলে দেখবো BR। তুমি বাইরে থেকে কি দেখবা? তুমি বাইরে থেকে দেখবা VS1, বাইরে থেকে দেখবা আর BB, বাইরে থেকে দেখবা জি, VS2, এগুলি দেখবে। জি স্যার। আর এখানে বসে দেখবা VR1, BB VR2, এখানে তো কোনো ভিবি দেখবা না, তো জিরো। তুমি এখানে জি বসে স্যার, যদি এটা তো বলো, তখন হচ্ছে তুমি যদি এখানে বসে zero হয়ে বলো যাবে। কত পাওয়ার, তুমি ইউ উইল গেট নো পাওয়ার। এখানে বসে কোনো পাওয়ার নাই, এখানে বসলে পাওয়ার। বুঝা গেল? জি স্যার। এখন এই ফিগার দুইটা ভেলোসিটি ডায়াগ্রাম এক এক বইতে এক এক রকম। আমরা করি কি, এইভাবে এটাকে এইখানে নিয়ে আসি, অর্থাৎ এইটা এইখানে, এইটা এইখানে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এইটা। অনেক জায়গায় এইটাকে এই ভিবি আর এই ভিবি এক করে দেয়, করে উল্টায় দেয়। না, উল্টায় না, মনে করো এই ফিগারটাকে এইখানে বসায় দেয়, এইখানে বসায় দেয়। তাহলে আমরা এইভাবে করব, ওয়াকিলের বইতে এইভাবে করা আছে, আমরা এইভাবেই করব। অর্থাৎ কোনো কোনো বইতে দেখবা এই ভিবিটা এইটার উপর বসায় দিয়া এইটাকে মুভ কইরা এইখানে নিয়ে গেছে, তাহলে ফিগারটা হয়ে যায় এরকম। হ্যাঁ, সুতরাং তোমরা এইভাবে শিখবে। তাহলে এখানে VS1, VR1, VR2, VS2, থিটা, পাই, গামা, ডেল্টা। স্টিম এন্টারিং অ্যাবসলিউট, স্টিম লিভিং এন্টারিং রিলেটিভ, স্টিম লিভিং অ্যাবসলিউট, লিভিং রিলেটিভ। ভিবি ভেলোসিটি স্টিমের ব্লেডের, ভিবি ভেলোসিটি ব্লেডের একই সেম জিনিস। এই দুটা যখন ড্রয় করবা, এই দুটা একই সাইজ করবে। আচ্ছা, এই চারটা বুঝা গেল? তাহলে এবার আমাকে বলো, এই যে একটা ব্লেড কিংবা এই যে ডায়াগ্রাম দিলাম, শ্যাফট কোন দিক? শ্যাফটটা কি এই বরাবর না এই বরাবর? এই খাতার হরিজন্টাল না পারপেন্ডিকুলার? ভার্টিক্যাল স্যার। ভার্টিক্যাল। ভেরি গুড, ভার্টিক্যাল। আপনি মনে রাখবা, এটা হচ্ছে আমার শ্যাফট, এখানে কোথাও আছে শ্যাফট, এখানে শ্যাফট এই বরাবর। এই যদি শ্যাফট হয়, তাহলে পাওয়ার পাইতে গেলে আবার এই বরাবর কম্পোনেন্ট চিন্তা করতে হবে, এই বরাবর। ইউজফুল ওয়ার্কের জন্য আমাকে এই বরাবর। আর যদি এই বরাবর কোনো কম্পোনেন্ট বের হয় ফোর্সে, সেটা
উইল ক্রিয়েট নাথিং বাট থ্রাস্ট। তোমার এটা বিয়ারিং এর উপর চলে যাবে এবং সেটা যদি তোমার তারপরে যে শ্যাফট সেটা তোমার মুভ করতে শুরু করবে যদি থেকে থাকে, দেখবো আমরা। আর যদি না থাকে অন্য কিছু হলে আসে, তাহলে মনে রাখতে হবে এই বরাবর যে ফোর্সটা পাবো, দ্যাট ইজ ইউজফুল ফোর্স, এই বরাবর যেটা পাবো সেটা আমার স্ট্রেট আমার শ্যাফটের উপর চলে যাবে। শ্যাফটটা ঘুরতেছে, আবার এর উপর যদি কোনো এক্সেল ফোর্স চলে আসে শ্যাফটটা মুভ করতে শুরু করবে। তাহলে এটাকে আমরা বললাম এক্সটেন্ডেড ভেলোসিটি ডায়াগ্রাম। তুমি যদি বলো ব্লেড সহ আঁকাও এটা আঁকাবা, আর যদি ব্লেড ছাড়া আঁকাও এটা আঁকাবা। আচ্ছা, এখানে কোনটা কি আমার বলা আছে। আচ্ছা, এখন একটু এখানে আগাই। এই VS1 এর যেটা পড়তেছে তার এই বরাবর কম্পোনেন্ট তোমাকে বের করতে হবে, এই প্লাস এক্স ডিরেকশন। এটা কি হবে? VS1 এর এই বরাবর কম্পোনেন্ট রিফাত। VS1 cos theta. ওকে, ভেরি গুড। VS1 cos theta। তাহলে VS1 এর এই ভিবি বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে VS1 cos theta। VS2 এই ডেল্টাটা মনে মনে লেস দেন 90 ডিগ্রি চিন্তা করো। অঙ্কে কি আসতে পরের কথা, এটা এইভাবে আঁকা দিচ্ছে। তাহলে VS2 যেটা বেরোচ্ছে তার এই বরাবর যে কম্পোনেন্ট সেটা কি আবির সাহা? স্যার মাইনাস BS2 সাইন ডেল। না 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 না, মনে করো VS2 টা এই বরাবর, এই বরাবর। আমি তো বলতেছি এটা 90 ডিগ্রি। সাইন কেন, কস ডেল না? বলো আবির সাহা, বলো। VS2 cos ডেল্টা, কস ডেল। ঠিক আছে? তাহলে VS1 এর এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে জি স্যার। VS1 cos থিটা, আর VS2 জি স্যার। আমি আগে বলতেছি বারবার মনে মনে, এটা এইভাবে চিন্তা করবা, লেস দেন 90 ডিগ্রি। আর যদি এটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তোমার অঙ্কে মান যেভাবে ফিগারে আছে ওইভাবে না স্যার। এইভাবেই ধরো না কেন, মনে মনে অঙ্ক যখন করবা তুমি তো জানো না অঙ্কতে এই ডেল্টার মানটা কি আসবে। 90 ডিগ্রি কম বেশি হতে পারে না। তুমি তো ডেল্টা মাপতেছো এখানে, তুমি এইভাবে রাখো। তুমি VS2 cos ডেল্টা লিখবা, cos ডেল্টা 90 বেশি হলে মাইনাস হবে, তাই না? 90 ডিগ্রি প্লাস 91 ডিগ্রি cos কত? সুতরাং ওইটা না করে মনে মনে ডিরেকশনটা এই দিকে রাখার জন্য এইভাবে চিন্তা করো। তাহলে আমার এন্ট্রান্স হচ্ছে VS1 cos থিটা, এক্সিট হচ্ছে VS2 cos ডেল্টা। তাহলে আমার চেঞ্জ অফ মোমেন্টাম ফোর্স হচ্ছে VS1 cos থিটা m ডট VS1 cos থিটা মাইনাস m ডট VS2 cos ডেল্টা। বোঝা গেল? ইকুয়েশন 1। বোঝা গেছে হৃদয়? 28। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে ফোর্স পেয়ে গেলাম, পাওয়ার ভিভি দিয়ে গুণ দিব। এই যে এখানে লিখে রাখছি, যদি ডেল্টা 90 ডিগ্রি কম হয় তাহলে এটা পজিটিভ, তাই না? যদি ডেল্টা 90 ডিগ্রি বেশি হয় তাহলে তো কস ডেল্টা নেগেটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডেল্টা যত বেশি হবে ফোর্স তত বেশি, এবং বাস্তবে হয়তো আমরা চেষ্টা করবো এটাকে 90 ডিগ্রি রাখতে। তোমরা যদি ত্রিকোণমিতি দেখো 90 ডিগ্রি বেশি হলে নেগেটিভ, তাই 90 ডিগ্রি যদি বেশি হয় তাহলে এটা অ্যাকচুয়ালি একটু প্লাস ভ্যালু হয়ে যাবে, বেড়ে গেল। বুঝা গেল? সুতরাং বোঝার জন্য আমরা ডেল্টাটাকে মনে মনে লেস দেন 90 ডিগ্রি ধরতেছি, কিন্তু যেটাই হোক না কেন ডেল্টা যদি গ্রেটার দেন 90 হয় তোমার অঙ্কে এটা চলে আসবে, কোনো সমস্যা। তাহলে পাওয়ার পেয়ে গেলাম সেই আগের মতন। ভিভি যদি 0 হয় তাহলে পাওয়ার 0। আবার এখানে একটু দেখতে হবে এফিসিয়েন্সি আচ্ছা, এই যে
ডেল্টা বাড়লে, এই যে আমি বলছি ডেল্টা বাড়লে পাওয়ার বাড়ে না, এটা যত বাড়বে তোমার এই ভ্যালু কমতে থাকবে, কমতে কমতে যখন 90 ডিগ্রি বেশি হবে তখন এটা নেগেটিভ হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে। আচ্ছা, ব্লেড এফিসিয়েন্সি লাইক দিস, আমি পাওয়ারকে এটাতে ভাগ দিলাম। আচ্ছা, এখানে দুটো কন্ডিশন আছে, যদি নো ফ্রিকশন হয়, নো এক্সপ্যানশন হয়, নো কন্ট্রাকশন হয়, তাহলে এই যে ভেলোসিটি দেখতেছো VR1 আর VR2 সেম, ওই আগে বলছিলাম নো ফ্রিকশন, নো এক্সপ্যানশন, নো কন্ট্রাকশন, VR1 VR2 সমান। আর যদি আমরা কখনো বলি এই ব্লেডটা সিমেট্রিক্যাল, তাহলে এই ফাই আর গামা সেম হবে। মনে করো দুইটাই 20 ডিগ্রি বললাম, তাহলে এটা সিমেট্রিক্যাল। তাহলে যদি কোনো ফ্রিকশন না থাকে, এক্সপ্যানশন না থাকে, VR1 VR2, যদি বলি সিমেট্রিক্যাল ব্লেড, ব্লেড এন্ট্রান্স অ্যাঙ্গেল আর ব্লেড এক্সিট অ্যাঙ্গেল দুটো সেম হবে। যদি আইডিয়াল কেস বলি তাহলে এই কন্ডিশন দুইটাই থাকবে। যদি শুধু বলি ফ্রিকশনলেস তাহলে VR1 VR2, যদি শুধু বলি সিমেট্রিক্যাল ব্লেড তাহলে ফাই সমান গামা, যদি বলি আইডিয়াল কেস তাহলে এইটা সমান এটা এবং এইটা সমান, মনে থাকবে? বোঝা গেছে? আইডিয়াল যদি কেস হয় তাহলে একটু আমরা ত্রিকোণমিতি করি। এই যেখানে VS2 cos ডেল্টা, এটাকে আমরা এই এতে আনতে VSN আনতে পারি কিনা দেখো। VS2 cos ডেল্টা, এই যে VS2 cos ডেল্টা, এটাকে আমরা একটু চেঞ্জ করি। VS2 cos ডেল্টা, হোয়াট ইজ VS2 cos ডেল্টা? এইটার এই বরাবর কম্পোনেন্ট, এটা সমান সমান লেখা যায় VB মাইনাস, এখানে চিন্তা করো, VB মাইনাস VR2 cos গামা। দেখো তো বোঝা গেল কিনা? আবির, এটা ঠিক আছে? স্যার বুঝতেছি না। দাঁড়াও, আচ্ছা, VS2 cos ডেল্টা, তাই না? VS2 cos ডেল্টা, তুমি এই অ্যাঙ্গেলটাকে লেস দেন 90 চিন্তা করো, তাহলে VS2 cos ডেল্টা এই বরাবর কিছু একটা না? এই বরাবর কিছু একটা, হ্যাঁ, এই বরাবর কিছু থেকে আমি এর সময় লিখতে পারি VB মাইনাস VS2 cos গামা, লিখতে পারি না? নাকি ড্রয়িং করতে হবে? আচ্ছা, এটা ড্রয়িং করে দিয়ে আজকে এইটা হচ্ছে তোমার VS2, এইটা হচ্ছে আমার VB, এইটা হচ্ছে তোমার VR2, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কি বললাম? ডেল্টা, এইটা গামা, এটাই না? তাহলে আমি বলতেছি VS2 cos ডেল্টা সমান সমান VB মাইনাস VR2 cos গামা। বুঝা অসুবিধা আছে? হ্যাঁ, ঠিক আছে? ডেল্টাটা ছোট করে চিন্তা করো।
বন্ধ করব? না স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, বিএস হ্যাঁ এই যে এটাই ঠিক আছে। তাহলে এই এই মানটা আর একটু ফার্দার করো, VR2 cos গামা আইডিয়াল কেস যদি হয় তাহলে VR2 সমান VR1, VR2 সমান VR1, গামা সমান ফাই। এইবার VR1 cos ফাই, এইটা VR1 cos ফাই মানে এখান থেকে এইটা, এখান থেকে VR1 cos ফাই সমান তুমি লিখতে পারো VS1 cos থিটা, মানে এখান থেকে এইটুকু মাইনাস VB। তাহলে VS2 cos ডেল্টা সমান আমি লিখতে পারি 2VB মাইনাস VS1 cos থিটা। তাহলে আমি পাওয়ারের মধ্যে VS1 cos থিটা, VS2 cos ডেল্টার জায়গায় আমি এটা বসাবো, So this is the power, ideal case power. তাহলে আইডিয়াল কেসে তখন এটা না বলে এখন বলবো VB যদি 0 হয় পাওয়ার 0, আবার VB যদি VS1 cos থিটা হয় তাহলে পাওয়ার 0। তাহলে ওই অপটিমাম করে এটা কালকে আমরা দেখো, বুঝা গেছে? আফজলুল, জি স্যার। তাহলে আমি তো লেকচার নোটটা পাঠাইছি, তোমরা এটা দেখো যায় কিনা একটু দেখো। আমরা তো উইন্টার অফ ধৈর্য করছিলাম, একটা ডেট দিছিলাম। সার্কুলেটিং ওয়াটার সিস্টেমের উপর একটা পরীক্ষা দিতে চাই। জি স্যার। একটা আলাপ করে জানাই। যাও, আজকে ছুটি।